HTML এলিমেন্টের ভিতরে হচ্ছে আমরা কিভাবে রং প্রয়োগ করতে পারি সেই পদ্ধতিগুলো একটু জানার চেষ্টা করি আজকে। তো আমরা রংগুলো কয়েকটি উপায়ে আমরা প্রয়োগ করতে পারি। একটা হচ্ছে হেক্সাডেসিমেল পদ্ধতি, আরজিবি পদ্ধতি, আরজিবিএ পদ্ধতি এবং হচ্ছে এইচএসএল পদ্ধতি। সবগুলোই মোটামুটি খুব বেশি ব্যবহৃত হয়। এদের মধ্যে আবার হেক্সাডেসিমেল যে পদ্ধতি সেটা হচ্ছে খুব বেশি ব্যবহৃত হয়। তো আমরা হেক্সাডেসিমেল দিয়ে কিভাবে হচ্ছে রং দিতে পারি HTML এলিমেন্টের উপরে, সেইগুলো আমরা একটু দেখি। তো সেই জন্য আপনাকে হচ্ছে একটা HTML এলিমেন্টকে সিলেক্ট করতে হবে। আমরা H1 এলিমেন্টকে সিলেক্ট করলাম। তো আমরা হচ্ছে একটা যদি কালার লিখি, কালার প্রপার্টি দিয়ে আপনার হচ্ছে টেক্সটের কালার দেওয়া হয়। তো এইখানে আমরা দিলাম হচ্ছে ব্লু। এই ব্লুটা দিলাম আমরা হচ্ছে সরাসরি কালারের নাম ব্যবহার করে, অর্থাৎ আপনার যতগুলো কালার আছে সেই কালারের যদি সরাসরি নাম ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার কি হয়ে যাবে, কালার দিতে পারবেন। আরেকটা পদ্ধতি যেটা হচ্ছে বহুল ব্যবহৃত সেটা হচ্ছে হেক্সাডেসিমেল। তো হেক্সাডেসিমেলটা আপনার লেখার জন্য প্রথম হচ্ছে হ্যাশ সিম্বল দিতে হবে, তারপরে আপনার 6টা ক্যারেক্টার ব্যবহার করতে হবে। ধরেন আমরা 0000 6টা ক্যারেক্টার আমরা ব্যবহার করলাম, তাহলে কি ব্ল্যাক কালার হয়ে গেল। তো এর মধ্যে একটা জিনিস লক্ষ্য করেন যে এই যে আমরা 6টা ডিজিট আমরা ব্যবহার করতেছি, এইটা আমরা কিসের ভিত্তিতে ব্যবহার করব? এইটা আমরা হচ্ছে হেক্সাডেসিমেল কোডের পদ্ধতিতে হচ্ছে ব্যবহার করব, বা হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে ব্যবহার করব। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে সর্বনিম্ন মান হচ্ছে 0, সর্বোচ্চ মান হচ্ছে f। অর্থাৎ এই 0 থেকে f পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত 10টি এবং a থেকে f পর্যন্ত এই 6টি, এই 16টি ক্যারেক্টার নিয়ে হচ্ছে আপনার হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। তো এইখানে আমরা সর্বনিম্ন সংখ্যাটা ব্যবহার করছি, সবগুলাতেই 0, যার কারণে আমাদের কি ব্ল্যাক কালার আসতেছে। তো আমি এই 6টা সংখ্যার মান কিন্তু আমরা এখন পরিবর্তন করতে পারবো। ধরেন আমি মাঝখানে কোনো একটা সংখ্যার f কালার দিলাম, তাহলে দেখেন এই কালারটা কিন্তু আপনার সবুজ কালার হয়ে গেল। মাঝখানে একটি হচ্ছে আপনার ডিজিট পরিবর্তন হওয়ার কারণে। তো এখন একটা জিনিস লক্ষ্য করেন যে আসলে এই সংখ্যা পদ্ধতি আপনার কিভাবে আমরা হচ্ছে কালারগুলো দিব। তো প্রথম যে দুইটা, এই দুইটা হচ্ছে আপনার লাল কালারের পরিমাণ নির্দেশ করে। মাঝখানের 2 ডিজিট, এই দুইটা হচ্ছে আপনার সবুজ কালারের মান নির্দেশ করে, এবং শেষের যে 2 ডিজিট, এই দুইটা হচ্ছে আপনার নীল কালারের মান নির্দেশ করে। এই লাল, সবুজ এবং হচ্ছে নীল, এই 3 কালারের সংমিশ্রণে আমরা একটি নতুন কালার তৈরি করতে পারি। তো এখন আমরা যদি প্রথমে FF ব্যবহার করি এবং এটিকে যদি 0 ব্যবহার করি, তাহলে কিন্তু আমাদের লাল কালার হয়ে গেছে। আর আমি যখন সবগুলাতেই 0 ব্যবহার করব তখন কি কালো কালার হয়ে গেছে। আর আমি যদি প্রথমে সবুজের পরিমাণটা যদি সর্বোচ্চ দেই যে FF, তাহলে দেখেন, সরি, 00 মাঝখানেরটা সবুজ, তো আমি মাঝখানে দিলাম কি FF। আমি সবুজের পরিমাণটা বেশি দিলাম এবং হচ্ছে আপনার লাল কালার কিছুই দিলাম না, এবং হচ্ছে কি নীল কালারও কিছু দিলাম না। সেই ক্ষেত্রে আমার কি করতেছে, সবুজ কালার প্রিন্ট করতেছে। সেম একইভাবে যদি আপনি সবুজের কালার যদি আপনি 00 করেন এবং শেষে যদি আপনি নীলের কালার যদি সর্বোচ্চ করেন, তাহলে দেখেন যে আপনি কিন্তু নীল কালার পাচ্ছেন। তো এই 3টা কালারের সংমিশ্রণে কিন্তু আপনার কি হয়, নতুন কালার জেনারেট করে। তো প্রথম দিকেও যদি আপনি লাল দেন, তাহলে লাল এবং হচ্ছে আপনার নীল, এই 2 রঙের সংমিশ্রণে তৈরি কিন্তু আপনার গোলাপি রঙের একটা রং কিন্তু তৈরি হয়ে যায়। তো আপনি হচ্ছে হেক্সাডেসিমেল পদ্ধতিতে এইভাবে আপনি কি করতে পারবেন, রং ব্যবহার করতে পারবেন। তো সর্বনিম্ন মান যেটা সবগুলাই 0, সেটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার নির্দেশ করে, এবং হচ্ছে সর্বোচ্চ কালার সবগুলাই যদি F থাকে, তাহলে সেই ক্ষেত্রে এটি আপনার কি করে, সাদা কালার নির্দেশ করে। এখন এই কালার পিকার আসলে আমরা কিন্তু কেউ জানি না, আসলে আমরা কিভাবে ব্যবহার করব, কোন রঙের সংমিশ্রণে কি রং তৈরি হয়, এই বিষয়গুলো আমরা হচ্ছে বেশিরভাগই আমরা হচ্ছে জানি না। তো আমাদের এইটা হচ্ছে মুখ্য বিষয় নয়। তো সেইটার জন্য আমরা এইটা গুগলে সার্চ দিয়ে আমরা ইজিলি ব্যবহার করতে পারি। অথবা আপনি যদি কোড এডিটর আমার মতো যদি ওয়েব স্ট্রম ব্যবহার করেন, সেইখানে ক্লিক করে কিন্তু আপনি কি করতে পারবেন, কালারগুলো পিক করতে পারবেন, এবং এখানে কিন্তু হেক্সাডেসিমেল কোড কিন্তু তৈরি হয়ে যাবে। এবং আপনি চাইলে অনলাইন থেকেও আপনি পিক করতে পারবেন। তো সেই জন্য আপনাকে গুগলে যাইতে হবে। আপনি গুগলে যায় সার্চ দিবেন যে কলর পিকার, তাহলে কিন্তু আপনি এইখানে কিন্তু কালার পিকারটা পেয়ে যাচ্ছেন। তো আপনার এইখান থেকেও কিন্তু আপনার এই যে হেক্সাডেসিমেল কোড আছে, এই যে হ্যাক্স, তো আপনার এইটাকে কপি করে বা এখানে ক্লিক করে কিন্তু আপনার কোডে কি করতে পারবেন, ব্যবহার করতে পারবেন। তো রঙের আরেকটি ফরম্যাট হচ্ছে আরজিবি ফরম্যাট। তো আরজিবি ফরম্যাটটা কেমন, সেটা হচ্ছে আপনার আরজিবি নামে একটা মেথড আছে CS এর, সেই আরজিবি মেথডের ভিতরে আপনি হচ্ছে রঙের পরিমাণটা লিখবেন।
তো প্রত্যেকটি পরিমাণ হচ্ছে আপনার আলাদা আলাদা করে দিতে হয়। প্রথমে আপনি 0 দিলেন, তারপরে হচ্ছে কমা ব্যবহার করলেন, আবার 0 দিলেন, আবার 0 দিয়ে শেষ করে দিলেন। অর্থাৎ 3টা রঙের পরিমাণ আপনি ভিতরে হচ্ছে আরজিবি মেথডের ভিতরে ব্যবহার করতে পারবেন। তো এখানে হচ্ছে আপনার 0তে হচ্ছে আপনার লাল রঙের পরিমাণ, দ্বিতীয়ত হচ্ছে আপনার সবুজ রঙের পরিমাণ, এবং তৃতীয়ত হচ্ছে আপনার নীল রঙের পরিমাণ। তো আমরা যদি লাল রঙের পরিমাণ যদি করি, এর সর্বোচ্চ ভ্যালু হচ্ছে 255। আমরা 255 করলাম, তাহলে লাল রং পাইলাম। তো আমরা যদি লালকে যদি 0 করি, না দিয়ে যদি আমরা হচ্ছে সবুজকে যদি 255 সর্বোচ্চ মান দেই, তাহলে কিন্তু আমাদের সবুজ কালার হইতেছে। তো আমি সবুজ যদি 0 দিয়ে যদি আমি নীল কালারের মান সর্বোচ্চ দেই, তাহলে কি আমার নীল কালার হইতেছে। তো আপনি এইখানে হচ্ছে 0 এবং 255 এর মধ্যে হচ্ছে আপনি রঙের পরিমাণটা হচ্ছে আপনি কম্বিনেশন করতে পারবেন বা সংমিশ্রণ করে একটা নতুন রং তৈরি করতে পারবেন। সেটা হচ্ছে আরজিবি মেথডের ভিতরে হচ্ছে আপনার ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আপনি 3টি প্যারামিটার ব্যবহার করবেন কমা কমা দিয়ে। তো এখন এই আরজিবি বা সংমিশ্রণের মান কিন্তু আমরা তাও জানি না। তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে কালার পিকার চুজ করে আমরা হচ্ছে এখান থেকে সিলেক্ট করে ফেলবো, যদি আমার মতো ওয়েব স্ট্রম ব্যবহার করেন। আর যদি না ব্যবহার করেন, তাহলে হচ্ছে আপনি গুগলে সার্চ দিবেন। গুগলে সার্চ দিয়ে এইখান থেকে দেখেন যে একটা মান সিলেক্ট করতে বলতেছে, তো এইটা সিলেক্ট করে আপনি হচ্ছে এই যে আরজিবির যে ভ্যালুটা, এইটাকে আপনি কপি করবেন। এই আরজিবির ভ্যালুটা হচ্ছে কপি করে আপনি হচ্ছে আপনাদের কোডে দিয়ে দিবেন, তাহলে কিন্তু সেই কোডটাই কিন্তু আপনার শো করবে। তো আরেকটা কালার হচ্ছে আরজিবি এর মতোই, সেটা হচ্ছে আরজিবিএ। তো আপনারা যদি এ দেন এইখানে, তার মানে এতে বোঝা হয়ে যাচ্ছে আলফা বা অপাসিটি, যেটা হচ্ছে আপনার এই কালারের অপাসিটি কতটুকু দিবেন বা এই কালারের স্বচ্ছতা কতটুকু হবো সেটা কিন্তু নির্দেশ করে। সেই ক্ষেত্রে যেহেতু এ আরজিবিএ, তো এইখানে আমরা আরেকটা প্যারামিটার দেব, সেইখানে আমরা লিখবো কি 1। দেখেন 1 লিখলে কিন্তু আমার কোনো পরিবর্তন হইতেছে না, কারণ কি 1 হচ্ছে সর্বোচ্চ মান। অর্থাৎ আপনার অপাসিটি এর সর্বোচ্চ মান হচ্ছে 1 এবং সর্বনিম্ন বা মান হচ্ছে 0। তো এর ভিতরে আপনি যে কোনো সংখ্যায় ব্যবহার করতে পারবেন। তো আমি যদি এইখানে 0.5 ব্যবহার করি, 0.5, তাহলে দেখেন এই লেখাটা কিন্তু একটু অস্বচ্ছ দেখা যাচ্ছে। তো এখন আপনি যদি এটা যদি 0 ব্যবহার করেন, একবারে নাই, আপনার লেখাটা আছে কিন্তু কি ট্রান্সপারেন্ট হয়ে গেছে, অর্থাৎ লেখার কালারটা হচ্ছে আপনার দেখা যাচ্ছে না। ওর নিচের যে কালারটা আছে সেই কালারটাই কিন্তু আপনার দেখা যাচ্ছে। তো আপনি চাইলে যে কোনো দশমিক সংখ্যা আপনি এইখানে ব্যবহার করতে পারবেন। তো 66 ব্যবহার করছি, এই 66-র মানে কি আমার কিন্তু 1ই বোঝাচ্ছে, অর্থাৎ সর্বনিম্ন উচ্চ মান হচ্ছে আপনার 1, সর্বনিম্ন মান হচ্ছে 0। এর মাঝামাঝি আপনি যে কোনো কিছু অপাসিটি ধরে আপনারা নির্ধারণ করতে পারবেন, আর বাকি সব বিষয় হচ্ছে একই। এখন হচ্ছে আরেকটা রঙের ফরম্যাট হচ্ছে আপনার HSL ফরম্যাট, যেটি হচ্ছে আপনার হিউ, স্যাচুরেশন এবং হচ্ছে লাইটনেস। তো হিউতে বোঝায় হচ্ছে আপনার রঙের পরিমাণটা, আপনি কোন রংটা ব্যবহার করবেন এখানে হচ্ছে নির্দেশ করে দিবেন। তো 0 থেকে 360 পর্যন্ত হচ্ছে আপনি রংটা ব্যবহার করবেন। তারপরে হচ্ছে স্যাচুরেশন, মানে রঙের প্রখরতা কতটুকু হবো সেইটা আপনি করবেন। এবং হচ্ছে আপনার রঙের লাইটনেস দিয়ে হচ্ছে বা ডার্কনেস দিয়ে হচ্ছে আপনি কি করতে পারবেন, রংগুলো তৈরি করতে পারবেন। তো এই ক্ষেত্রে আমি যদি ব্যবহার করতে হবে আপনার HSL মেথড। তো এই HSL মেথডের ভিতরে হচ্ছে আপনি কি করবেন, যে আপনার রঙের পরিমাণটা দিবেন। তো রঙের পরিমাণটা যেহেতু আমরা প্রথমে হচ্ছে আমরা 0 দিলাম, 0-র পরে আমরা যদি সবগুলাই 0 দিয়ে 100 দিয়ে দেই, তাহলে কি আমাদের হোয়াইট কালার কিন্তু একটা রং তৈরি হইতেছে। এবং এটাও যদি আপনি 0% দেন, তাহলে কি আপনার ব্ল্যাক কালার হইতেছে। অর্থাৎ আপনি যদি 100% দেন, তাহলে সেটা হচ্ছে সাদার দিকে যাইতেছে। আর আপনি যদি 0-র দিকে, নিচের 50-এর নিচের দিকে আসেন, তাহলে সেটা কি আপনার ডার্কনেসের দিকে আসতেছে। আপনি যদি 30 দেন, তাহলে দেখেন যে গ্রে কালার কিন্তু আপনি একটা কালার পেয়ে যাইতেছেন। এখন এটার যদি প্রখরতা যদি দেন আপনি 50, তাহলে দেখেন যে আপনি যখন প্রখরতা একটু বেশি বাড়ালেন, সেটা কিন্তু গ্রে থেকে লাল কালারের দিকে চলে যাইতেছে। সরাসরি যদি আপনি কোনো রঙের যদি মান এখানে দিতে চান, ধরেন আমি এখানে 55 দিলাম, তো 55 দেওয়ার পরে আপনার মানটা কিন্তু হালকা হচ্ছে হলুদ অরেঞ্জ রঙের মতো হয়ে গেল। তো আপনারা হচ্ছে এই সেসেল গুলো এইভাবে দিয়ে হচ্ছে আপনি ব্যবহার করতে পারবেন। এইটার মতো আরেকটা রঙের আছে HSLA, এতে বোঝাই হচ্ছে আপনার অপাসিটি। তো আপনি এই শেষে যায় হচ্ছে আপনি পার্সেন্টেজে অপাসিটিটা দিবেন যে 20%। দেখেন যে এটার কিন্তু আপনার অপাসিটিটা কিন্তু কমে গেল, অর্থাৎ রঙের স্বচ্ছতা কিন্তু আপনার কমে গেল। এইভাবে আপনি অপাসিটিটাও দিতে পারবেন। তো সেম একইভাবে এইভাবে হচ্ছে আমরা কখনো রং তৈরি করি না, আসলে আমরা জানি না।
তো আপনার ক্লায়েন্ট যদি স্পেসিফিক কোনো রং যদি দিয়ে দেয় সেই ক্ষেত্রে আপনি হচ্ছে এইভাবে ব্যবহার করবেন। তো আপনারা গুগলে যায় সার্চ দিয়ে এখানে দেখবেন যে কালার পিকারের কি আছে, HSL কালারটা আছে। তো আপনি যে কালারটা আপনি নিতে চাইতেছেন সেটা সিলেক্ট করে আপনি হচ্ছে HSLটা নিয়ে আপনি হচ্ছে আপনার কোডের ভিতরে আপনি বসাই দিবেন, তাহলে আপনার সেই রং কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। এটা আমরা 136 ডিগ্রি হবে না, এটা হচ্ছে আপনার সরাসরি রঙের মানটা হবে। এখন আমরা কথা বলবো হচ্ছে সিএসএস ব্যাকগ্রাউন্ড নিয়ে। তো ব্যাকগ্রাউন্ড কি এই বিষয়টা একটু জানি, যে ব্যাকগ্রাউন্ড বলতে আপনি বুঝাইতেছেন যে এটা হচ্ছে পিছনে কোনো কিছু কাজ করবে। তো আপনার এখানে কালার থাকতে পারে, ইমেজ থাকতে পারে। তো আমরা প্রথমে দেখি যে ব্যাকগ্রাউন্ডের কালার কিভাবে দেব সেটা দেখি। তো আমাদের একটা ডিপ ট্যাগ আছে, তো এই ডিপ ট্যাগের ভিতরে বেশ কিছু কন্টেন্ট আছে। আমি চাইতেছি শুধুমাত্র এই ডিপ ট্যাগের ভিতরেই হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ড কালার দেবো। সেই ক্ষেত্রে আমি ডিমটা ধরলাম, ধরার পর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করে আমি কি করলাম যে একটা রেড কালার দিলাম। দেখেন আমার কিন্তু ওই ডিবের ভিতরে যে এরিয়াটুকু, ডিবের ভিতরে আমার H3 আছে এবং P ট্যাগ আছে, এই দুইটারই কিন্তু ব্যাকগ্রাউন্ড নিল। তো আমরা যদি চাই যে বডির ব্যাকগ্রাউন্ড দেব তাহলে কিন্তু আমরা বডির ব্যাকগ্রাউন্ডটা দিতে পারবো। তো আমরা বডি ট্যাগটাকে ধরলাম, ধরে হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ডটা আমরা সেট করে দেবো ব্যাকগ্রাউন্ড কালার লাইট ব্লু। তাহলে দেখেন যে আমার বডির ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু লাইট ব্লু হয়ে গেল। তো এইভাবে আপনি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবেন। তো আপনি এখন চাইতেছেন যে ব্যাকগ্রাউন্ডে আপনি একটা ইমেজ সেট করবেন। ইমেজটা আমরা আপাতত বডিতেই সেট করি ধরেন। তো আমার হচ্ছে ইমেজেস ফোল্ডারে আমার বেশ কিছু ইমেজ আছে, ক্যাট, মারিও, তারপরে হচ্ছে পাপড়ি। তো আমি এইখান থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজ যদি দিতে চাই তাহলে ব্যাকগ্রাউন্ড ইমেজ নামে প্রপার্টি আমরা ইউজ করব এবং হচ্ছে ইউআরএল নামে একটা ফাংশন আছে। তো আমরা ইউআরএলটা লেখার পরে ফার্স্ট ব্র্যাকেট তারপরে হচ্ছে ডাবল কোটেশন, এর ভিতরে হচ্ছে আমার ফাইলের পাথটা বলবো যে আমার ইমেজটা কোন জায়গায় আছে। তো সেই জন্য হচ্ছে আমি ইমেজ ফোল্ডারটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর তারপরে হচ্ছে আমি ইমেজের নামটা দেব। তো আমার ক্যাট ডট ওয়েবপি নামে একটা ইমেজ আছে, তো আমার ক্যাট ডট ওয়েবপিটা কিন্তু আসছে। এখন দেখেন যে আমার ইমেজটা কিন্তু আসছে, ইমেজটা কিন্তু অনেক বড়, আমার বডির চেয়েও কিন্তু বড়। তখন সে কি করছে, রাইট সাইডে চলে গেছে কিন্তু, অর্থাৎ সে কিন্তু এর ভিতরে আর জায়গা থাকতেছে না, বিদায় বাইরে চলে গেল। এখন আমরা এই সাইজটা কন্ট্রোল করব কিভাবে? তো ব্যাকগ্রাউন্ড সাইজ নামে একটা প্রপার্টি আছে। তো ব্যাকগ্রাউন্ড সাইজের ভিতরে আপনি সাইজটা বলে দিতে পারবেন। তো আপনারা একটা সাইজ আছে কভার, কভার যদি বলে দেন তাহলে সে কি হয়ে যাবে, আপনার উইথ অনুযায়ী কভার হয়ে যাবে, এর ভিতরেই আস্তে আস্তে থাকবে। অর্থাৎ ইমেজটা কাটাও করতে পারে, আবার যদি স্ক্রিন যদি পায় ফুল রেশিও তাহলে কিন্তু সুন্দরভাবেও দেখাইতে পারে। কিন্তু যখন জায়গা পাবে না তখন কি কেটে যাচ্ছে কিন্তু সে। আরেকটা আছে কন্টেইন। তো আপনি যদি কন্টেইন দেন তাহলে সেই ইমেজটা আপনার বডির ভিতরেই থাকবে, বাইরে কিন্তু আর যাবে না। অর্থাৎ আপনার হচ্ছে ভিতরেই কন্টেইন করলো, এটা হচ্ছে কন্টেইন ভ্যালুর কাজ। তো আপনারা যদি চান যে আরো কিছুভাবে হ্যান্ডেল করতে পারবেন ব্যাকগ্রাউন্ড সাইজ, যেমন হচ্ছে আপনি পার্সেন্টেজ দিয়ে হ্যান্ডেল করতে পারবেন। তো আপনি প্রথমে হচ্ছে দুইটা ভ্যালু যদি দেন, প্রথমে হচ্ছে উইথ দিবেন, তারপরে হচ্ছে আপনার হাইটের ভ্যালুটা থাকবে। এখন উইথের ভ্যালুটা আপনি পিক্সেল বা আপনার হচ্ছে স্ক্রিনের যে এককগুলো আছে সেইগুলো সবগুলাই দিতে পারবেন। তো আমি এখানে দিলাম যে 100 পিক্সেল, আমি দিলাম উইথ 100 পিক্সেল, হাইটও দিলাম যে 100 পিক্সেল। তাহলে দেখেন যে আমার উইথ এবং হাইট অনুযায়ী কিন্তু 100 পিক্সেল সেট হয়ে গেছে। তো আপনারা চাইলে এখানে পার্সেন্টেজ হিসেবে ব্যবহার করতে পারেন। 100% তার মানে কি ফুল উইথ হবে, আর 100% হাইট অর্থাৎ আপনার 100% ফুল হাইট হয়ে যাবে। এভাবেও আপনি করতে পারবেন। তো এখন আমরা হচ্ছে এখন আমরা এটাকে হচ্ছে হাইট এবং উইথেই আমরা রাখি 100%, 100 পিক্সেল এবং হচ্ছে হাইটও 100 পিক্সেল। তো আমরা সেট করলাম। এখন দেখেন যে একটা ইমেজ কিন্তু বারবার কিন্তু আপনার কি হচ্ছে, লুপ ঘুরতেছে। তো এই লুপটাকে আমরা কন্ট্রোল করব কিভাবে? এই জিনিসটার জন্য আপনার ব্যাকগ্রাউন্ড রিপিট নামে একটা প্রপার্টি আছে। এই ব্যাকগ্রাউন্ড রিপিটে যদি আপনি নো রিপিট দেন তাহলে হচ্ছে আপনার মানে আর রিপিট হবে না, সে জায়গা অনুযায়ী একটাই থাকবে কিন্তু সেটার পজিশন কিন্তু প্রথমে চলে গেছে। তো আপনারা যদি রিপিট এক্স দেন, দেখেন রিপিট এক্স যদি দেন তাহলে কিন্তু আপনার কি হচ্ছে, শুধুমাত্র আনুভূমিকভাবে আপনার হচ্ছে রিপিট গুলো হচ্ছে। আর আপনি যদি রিপিট ওয়াই দেন তাহলে কি হবে, খাড়াখাড়ি হচ্ছে। আর যদি শুধুমাত্র রিপিট দেন সেই ক্ষেত্রে আপনার সোজাসুজি এবং হচ্ছে মানে আনুভূমিক এবং হচ্ছে লম্বা বরাবর দুইভাবেই কিন্তু রিপিট হচ্ছে। আর যদি নো রিপিট দেন তাহলে হচ্ছে আপনার রিপিট হবে না।
তো আমরা নো রিপিটে দিলাম। এখন আমরা চাইতেছি যে এই যে ইমেজটা, এই ইমেজের পজিশনটা আমরা চেঞ্জ করব। এই পজিশনটা এখন কি বাম সাইডের টপে আছে, আমি চাইতেছি এটাকে রাইট সাইডের টপে থাকবে বা বটমের টপে থাকবে। তো সেই জন্য আপনার হচ্ছে ব্যাকগ্রাউন্ড পজিশন নামে একটা অ্যাট্রিবিউট আছে, এই ব্যাকগ্রাউন্ড পজিশনের ভিতরে হচ্ছে আপনি ভ্যালুটা বলে দিবেন। তো আমি প্রথমে বলে দিলাম হচ্ছে টপ। তো এটা কি টপ সাইডে থাকলো, বাকিটা কিন্তু আমার সেন্টারে চলে গেছে। ডিফল্ট ভ্যালু কিন্তু সেকেন্ডটা সেন্টার। তো আমি এখানে বলে দিলাম লেফট, তার মানে কি টপ এবং লেফট এটা হচ্ছে আপনার ডিফল্ট ভ্যালু, টপ সাইডে থাকবে এবং হচ্ছে লেফট সাইডে থাকবে। এখন আপনি এখানে বলে দিলেন রাইট, দেখেন যে আপনার টপ রাইট কিন্তু হয়ে গেল। আবার চাচ্ছেন যে টপেই থাকবে, বটম রাইট থাকবে, তো আপনি সেই ক্ষেত্রে বটমটা বলে দিবেন। দেখেন যে বটমের রাইট সাইডে কিন্তু এটা আছে। আবার আপনি চাইতেছেন বটমের লেফট সাইডে থাকবে, তো সেটাও কিন্তু পারতেছেন। আবার বটমের চাইতেছেন যে আপনার সেন্টারে থাকবে, তো সেই ক্ষেত্রে যদি আপনি সেন্টার করে দেন, তো দেখেন যে বটমের কিন্তু সেন্টারে চলে গেল। এখন আপনি চাইতেছেন এই ইমেজটাকে ঠিক মাঝখানে রাখবেন। তো এই ঠিক মাঝখানে যদি রাখতে চান তাহলে সেন্টার এবং হচ্ছে সেন্টার এইটা রাখবেন, তাহলে কি আপনার এই ইমেজটা কিন্তু একবারে মাঝামাঝিতে চলে আসলো। তো এইভাবে হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে আপনি হচ্ছে পজিশন দিতে পারবেন যে আসলে সে কোন জায়গায় যাবে। তো এখন ব্যাকগ্রাউন্ডের একটা শর্ট হ্যান্ড দেখেন, যে আপনি এই কাজগুলো একটা প্রপার্টি লিখেও আপনারা কাজ করতে পারবেন। তো ব্যাকগ্রাউন্ডের প্রথমে যদি আপনি কোনো কিছুই না দেন, আমি এটাকে কমেন্ট করে রাখি, যদি কোনো কিছু না দেন তাহলে কি হবে, রেড দিলাম, তাহলে আমার কালারটা কিন্তু সেট হয়ে গেল ব্যাকগ্রাউন্ডের। আমি ডিপটাকেও আমি কেটে দিলাম। দেখেন যে আমার ব্যাকগ্রাউন্ড যখন দিতেছি একটা ভ্যালু, তখন হচ্ছে আমি কালারের ভ্যালুটা দিতেছি। এখন পরবর্তী স্পেস দিয়ে যদি আবার ভ্যালু লিখি তাহলে সেই ক্ষেত্রে আমরা ইমেজের ভ্যালুটা দিয়ে দিব। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ইমেজের ইউআরএলটা কপি করে আমরা এখানে দিয়ে দিলাম। দেখেন যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা কিন্তু আমরা দিতে পারতেছি। তারপরে দেখেন যে ব্যাকগ্রাউন্ডের যে পজিশন বা সাইজটা কিন্তু আমরা দিতে পারবো। তো আমরা যদি ব্যাকগ্রাউন্ডের সাইজটা যদি দিয়ে দেই এই 100 পিক্সেল 100 পিক্সেল, তারপরে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের সাইজগুলো দিয়ে দিতে পারবো যে কভার। আচ্ছা, আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজটা দিয়ে দিলাম, এরপরে আমরা যে জিনিসটা ব্যবহার করতে পারবো যে ব্যাকগ্রাউন্ডের পজিশনটা কি হবে, আমি বলে দিলাম যে সেন্টার, তাহলে কিন্তু এই সেন্টারে চলে আসলো। আবার আমি বলে দিলাম যে সেন্টার রাইট, দেখেন সেন্টারেও থাকলো রাইটও থাকলো, কিন্তু এর জায়গাটার জন্য কিন্তু সে হচ্ছে না। এখন আপনার এই যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডগুলোকে কিন্তু আপনি একটা শর্ট হ্যান্ড প্রপার্টির মাধ্যমে কিন্তু ব্যবহার করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে ব্যাকগ্রাউন্ড প্রপার্টিটা ব্যবহার করতে হবে। তো ব্যাকগ্রাউন্ডের প্রথম যেটা দিবেন সেটা হচ্ছে কালার নেবে। তো আপনি যদি রেড কালার দেন তাহলে কিন্তু সে রেড কালার নিল। তারপরে যদি আপনি হচ্ছে কালারের পরে দিবেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ, তো আপনি ব্যাকগ্রাউন্ড ইমেজটা এখান থেকে কপি করলেন, কপি করে আপনি হচ্ছে দিয়ে দিলেন। এখন আমরা কথা বলবো টেক্সট লাইন নিয়ে। তো টেক্সট লাইন হলো আমরা হচ্ছে লেখাকে ডানে বামে মাঝখানে এইভাবে হচ্ছে আমরা সাজাইতে পারি। তো এই সাজানোর জন্য আপনাকে যে জিনিসটা করতে হবে, টেক্সট অ্যালাইন নামে একটা প্রপার্টি আছে, সেটা ব্যবহার করতে হবে। তো আমরা যদি এই টি ট্যাগটাকে যদি ধরি, আমরা H1 ট্যাগটাকে ধরলাম, আমরা যদি H3 ট্যাগটাকে যদি ধরি, ধরার পরে আমরা এই টেক্সট অ্যালাইনকে আমরা বলে দিলাম অ্যালাইন লেফট। তো আমরা যদি H3 কে ধরি, ধরার পরে হচ্ছে যদি আমরা এর প্রপার্টির নাম লিখি যে টেক্সট অ্যালাইন, এবং হচ্ছে টেক্সট অ্যালাইনের ভ্যালু হিসেবে যদি আমরা লেফট দেই, তাহলে দেখেন যে কোনো পরিবর্তন কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। অর্থাৎ বাই ডিফল্ট হচ্ছে আপনার টেক্সট অ্যালাইন লেফট থাকে। যদি আমরা এটাকে রাইট সাইড করে দেই, দেখেন যে এই টেক্সটটা কিন্তু বাম সাইড থেকে কিন্তু আপনার ডান সাইডে চলে যাচ্ছে। সেম একইভাবে যদি টেক্সট অ্যালাইন মাঝামাঝি আমরা যদি কোনো কিছু আনতে যাই, তাহলে সেন্টার নামে একটা টেক্সট অ্যালাইনের ভ্যালু আছে, সেটি ব্যবহার করতে হবে। অর্থাৎ আপনার কি লেখাটা মাঝামাঝি চলে আসলো, যদি আপনি বড় করেন, যতই বড় করবেন সে মাঝখানেই থাকবে। তো এখন হচ্ছে আপনার এই যে লেখাটা, এই লেখাটাকে হচ্ছে আপনি এখন রাইট সাইডে করি আমরা। আমরা যদি পি টেককেও যদি একইভাবে করি যে টেক্সট লাইন সেন্টার, দেখেন যে আমার টেক্সট লাইন কিন্তু সেন্টার হয়ে গেল, এ কিন্তু আর বাম পাশ থেকে লাগালাগি নাই, ডান পাশ থেকে কিন্তু লাগালাগি নাই। এখন এটাকে যদি আমি রাইট সাইড করি, তাহলে দেখেন যে এই কিন্তু রাইট সাইডে কিন্তু সমান, বাম সাইডে কিন্তু আপনার এলোমেলো, অর্থাৎ লাইনের সাথে কিন্তু মানে বর্ডারের সাথে কিন্তু মিশতেছে না।
তো এখন আপনি চাইতেছেন যে এই লেখাটা আসলে ডানে বামে দুই পাশেই হচ্ছে আপনার লাইন সমান থাকবে, বাম পাশেও সমান থাকবে, ডান পাশেও সমান থাকবে। তাহলে কি করবেন? তাহলে হচ্ছে আপনার জাস্টিফাই করবেন। টেক্সট লাইন জাস্টিফাই করলে দেখেন এই কিন্তু বাম সাইড থেকেও সমান, ডান সাইড থেকেও কিন্তু সমান। তো জাস্টিফাই করলে ডানে এবং হচ্ছে বামে সমান থাকে এবং মাঝামাঝি একটু হচ্ছে আপনার এই যে ক্যারেক্টারগুলো দেখেন যে একটু ফাঁকা হয়ে গেছে। তো আমরা একইভাবে যদি পি টেককে যদি আমরা টেক্সট লাইন দেই, যে আমরা পি টেককে বলে দিলাম টেক্সট লাইন সেন্টার, তাহলে সে কি হলো? সেন্টার হয়ে গেল। বামেও কিন্তু মিল নাই, ডানেও কিন্তু মিল নাই, সে সেন্টার থেকে কিন্তু চলা শুরু করছে। তো আমরা রাইট দিলে রাইট সাইডে চলে যাবে। এখন আমরা এটা চাচ্ছি যে বামেও সমান থাকবে, ডানেও সমান থাকবে। তো ডান পাশে এবং বাম পাশে যদি আমরা সমান চাই তাহলে আমরা জাস্টিফাই এইটা লিখে দেব। তো জাস্টিফাই ভ্যালুটা যদি আমরা ব্যবহার করি, দেখেন যে বাম পাশেও সমান, ডান পাশেও সমান, অর্থাৎ দুই পাশে আপনার মার্জিন বরাবর সুন্দরভাবে লেখাটা কিন্তু দেখা যাবে। তো আপনি এইভাবে টেক্সট লাইনগুলো নিয়ন্ত্রণ করতে পারবেন। এখন কথা বলবো হচ্ছে আমরা টেক্সট ডেকোরেশন নিয়ে। তো টেক্সট ডেকোরেশনটা আমরা কিভাবে লিখি? আমরা যখন কোনো একটা টাইটেল লিখি নিচে কিন্তু দাগ দেই, বা বাম সাইড একটা দাগ দেই, বা কোনো কিছু করে কিন্তু আমরা সেটাকে কিন্তু একটু অন্যরকম করার চেষ্টা করি টাইটেলগুলোকে। তো আমরা এই লেখার নিচে আন্ডারলাইন দিব কিভাবে? তো এইটার নিচে যদি আমরা আন্ডারলাইন দিতে চাই বা কোনো স্টাইল যদি ব্যবহার করতে চাই, সেই ক্ষেত্রে আমার কি করতে হবে? টেক্সট ডেকোরেশন নামে একটা প্রপার্টি আছে, সেটা ব্যবহার করতে হবে। তো আমি এই স্ত্রীটাকে ধরলাম এবং হচ্ছে টেক্সট ডেকোরেশন যদি আমি বলে দেই যে টেক্সট ডেকোরেশন লাইন, তো এইখানে আপনি বলে দিবেন যে কি হবে। তো আপনি আন্ডারলাইন বলে দিলেন, আন্ডারলাইন হইলো। আপনি যদি ওভারলাইন বলে দেন তাহলে কি? ওভারলাইন হইলো। আর আপনি যদি লাইন থ্রো যদি বলে দেন তাহলে সে কি করবে? ওই ডিলেট ট্যাগের মতো বা এস ট্যাগের মতো কিন্তু মাঝখান বরাবর একটা কিন্তু দাগ টেনে দিবে আপনার। তো এইভাবে হচ্ছে আপনি আন্ডারলাইন, ওভারলাইন এবং হচ্ছে লাইন থ্রো করতে পারবেন। এখন আপনি চাইতেছেন যে আপনার তিনটাই থাকবে, আন্ডারলাইনও থাকবে, ওভারলাইনও থাকবে এবং হচ্ছে লাইন থ্রো থাকবে। সেই ক্ষেত্রে আপনি তিনটা প্রপার্টি দিবেন। তো আপনি এখানে লিখলেন আন্ডারলাইন, দেখেন এই কিন্তু আন্ডারলাইন চলে আসছে। আপনি যদি ওভারলাইন দেন এবং কি আপনার ওভারলাইন কিন্তু চলে আসছে। তো আপনি কিন্তু এইভাবে কিন্তু লাইন, টেক্সট ডেকোরেশন লাইন দিয়ে কিন্তু আপনি লাইনগুলো কন্ট্রোল করতে পারবেন। এখন আপনি চাইতেছেন যে এই লাইন যেটা আছে সেটার কালার চেঞ্জ হবে। তো সেটার জন্য আপনাকে যে জিনিসটা করতে হবে যে টেক্সট ডেকোরেশন কালার, ডেকোরেশন কালার। তো এখানে যদি আপনি ইয়েলো দিয়ে দেন, দেখেন যে আপনার লাইনের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আপনি যদি রেড দিয়ে দেন তাহলে দেখেন যে লাইনের কালারটা কি আপনার লাল হয়ে গেছে। এখন আপনি চাইতেছেন এটার স্টাইলটা চেঞ্জ করবেন, ডটেড করবেন না ড্যাশ করবেন না ওয়েবের মতো করবেন। তো সেই ক্ষেত্রে আপনাকে টেক্সট ডেকোরেশন স্টাইল নামে একটা প্রপার্টি আছে, সেটা ব্যবহার করতে হবে। তো এইখানে বাই ডিফল্ট হচ্ছে সলিড থাকে। তো আপনার একটা সিঙ্গেল দাগ বরাবর সলিড একটা লাইন আছে। তো আপনি এটাকে যদি ডটেড করে দেন তাহলে দেখেন যে এটা কিন্তু ডটেড হয়ে গেছে। এবং আপনি যদি এটাকে ওয়েব করে দেন তাহলে কিন্তু এটা কি ওয়েবের মতো হয়ে গেছে, আঁকা বাঁকা হয়ে গেছে। তো আপনি এইভাবে হচ্ছে লাইনগুলো স্টাইল করতে পারবেন। এখন আপনি চাইতেছেন যে আপনার এই যে লাইনটা, এই লাইনগুলোর আপনি হচ্ছে একটা থিকনেস নির্ধারণ করবেন, পুরুত্ব দিবেন। তো সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? টেক্সট ডেকোরেশন থিকনেস নামে একটা প্রপার্টি আছে, সেই প্রপার্টিটা আপনাকে ব্যবহার করতে হবে, টেক্সট ডেকোরেশন থিকনেস। তো এখানে আপনি পিক্সেল দিয়ে বলে দিলেন যে 3 পিক্সেল। দেখেন এটা কিন্তু একটু মোটা হইলো। তো আপনি যদি এটাকে যদি আরো 50 পিক্সেল দেন তাহলে দেখেন যে আপনার ওয়েটটা কি 50 পিক্সেল কিন্তু হয়ে গেল। তো আপনি এইভাবে কি করতে পারবেন? টেক্সট ডেকোরেশনের থিকনেস গুলোও কন্ট্রোল করতে পারবেন। এখন এই যে আপনি চারটা টেক্সট ডেকোরেশন ব্যবহার করলেন, এটা কিন্তু আপনি একটা টেক্সট ডেকোরেশন নামে শর্ট হ্যান্ড প্রপার্টি দিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনাকে শুধুমাত্র টেক্সট ডেকোরেশন এই প্রপার্টিটা নিতে হবে এবং এর প্রথম প্যারামিটার হিসেবে আপনি লাইন দিবেন, যে আপনি আন্ডারলাইন দিলেন এবং হচ্ছে তারপরে আপনি দিবেন হচ্ছে কালার, কালার দিলেন আপনি রেড। তারপরে আপনি টেক্সট ডেকোরেশনের স্টাইল দিবেন যে ওয়েভি, তো আপনার ওয়েভি হলো। তারপরে আপনি দিবেন হচ্ছে থিকনেস, তো 3 পিক্সেল আপনি দিলেন, তাহলে কি আপনার থিকনেসটা বেড়ে গেল। অর্থাৎ টেক্সট ডেকোরেশনে আপনি হচ্ছে এই চারটা প্রপার্টি কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। যদি আপনি এইগুলো পরেরগুলো যদি না দেন তাহলে সেই ক্ষেত্রে কি করবে? শুধুমাত্র আন্ডারলাইন ওভারলাইন এইগুলোই কিন্তু কাজ করবে। আর আপনি যদি বলেন যে টেক্সট ডেকোরেশন কিছুই হবে না, তো আপনার সেই ক্ষেত্রে কি হবে? যে নান করে দিবেন, তাহলে আপনার টেক্সট ডেকোরেশন থাকলো না। এখন একটা উদাহরণ দেখেন যে এ ট্যাগ, যখন আপনার এ ট্যাগের ভিতরে কোনো কিছু লিখেন তখন কিন্তু এটার আন্ডারলাইন থাকে টেক্সট ডেকোরেশনটা, দেখছেন
তো আপনারা চাইলে এই টেক্সট ডেকোরেশনটার ডিজাইনটা চেঞ্জ করতে পারবেন। যে টেক্সট ডেকোরেশন নাম দিলেন তাহলে কিন্তু এই আন্ডারলাইনটা কিন্তু থাকলো না আপনার। তো আপনি টেক্সট ডেকোরেশন দিলেন যে ওভারলাইন, তো আপনার কি ওভারলাইন হয়ে গেল, অর্থাৎ আপনি হচ্ছে এই এ ট্যাগের হচ্ছে টেক্সট ডেকোরেশনটা মানে ডিফল্ট স্টাইলটা আপনি টেক্সট ডেকোরেশনের মাধ্যমে চেঞ্জ করে দিতে পারবেন। তো এখন আমরা কথা বলবো যে টেক্সট ট্রান্সফর্ম নিয়ে। সিএসএস এর টেক্সট ট্রান্সফর্ম প্রপার্টি ব্যবহার করে আমরা টেক্সটের অক্ষরগুলোর আকার পরিবর্তন করতে পারি। এটি মূলত টেক্সটকে ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর অথবা প্রতিটি শব্দের প্রথম অক্ষর বড় হাতের হিসেবে প্রদর্শন করতে সাহায্য করে। তো টেক্সট ট্রান্সফর্ম যদি আমরা দিতে চাই তাহলে আমাদের কি করতে হবে, যে টেক্সট ট্রান্সফর্ম নামে একটা প্রপার্টি আছে সেটি আপনাকে ব্যবহার করতে হবে। তো প্রথমে আমাদেরকে H1টাকে আমরা ধরি। দেখেন H1 এর প্রথমে আমরা কি করব, যে সবগুলো অক্ষর আমরা বড় হাতের করে ফেলবো। তো এই জন্য আমরা হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম দিলাম এবং হচ্ছে আমরা এই ওয়ার্ডটা W রাখলাম এবং হচ্ছে এটাও H রাখলাম। টেক্সট ট্রান্সফর্ম আমরা দিলাম হচ্ছে নান। নান দেওয়ার অর্থ হচ্ছে আপনি এখানে যদি বড় হাতের লেখেন তাহলে কি করবে, সে বড় হাতের শো করবে, আর যদি আপনি ছোট হাতের লেখেন তাহলে কি করবে, যে সে ছোট হাতের শো করবে। আর যদি আপনি আপার কেস দেন, অর্থাৎ অক্ষরগুলো যদি আপনি সবগুলাই বড় হাতের করতে চাইতেছেন, সেই ক্ষেত্রে আপনি টেক্সট ট্রান্সফর্ম আপার কেস ব্যবহার করতে পারবেন। আবার আপনি যদি চান যে না আপনার প্রত্যেকটা অক্ষর ছোট হাতের হবো, তাহলে আপনি লোয়ার কেস ব্যবহার করবেন, অর্থাৎ আপনার এলিমেন্টে বড় হাতের ছোট হাতের আপনি যাই লিখেন না কেন সে সবসময় ছোট হাতের করেই প্রদর্শন করবে। এখন আপনি চাচ্ছেন যে না প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষর হচ্ছে আপনার কি হবে, বড় হাতের হবে, তো সেই ক্ষেত্রে আপনি দিবেন হচ্ছে ক্যাপিটালাইজ। তাহলে আপনার প্রত্যেকটা শব্দের কি হবে, প্রথম অক্ষর সে বড় হাতের করে আপনাকে শো করবে। এখন আমরা কথা বলবো যে আমরা কিভাবে টেক্সটের ভিতরে বিভিন্নভাবে স্পেসিং গুলো করতে পারি বা ফাঁকা জায়গাগুলো তৈরি করতে পারি বা একটি আরেকটির থেকে দূরত্ব তৈরি করতে পারি। তো সেই জন্য আমরা হচ্ছে একটা পি ট্যাগ নিছি এবং পি ট্যাগের ভিতরে বেশ কিছু লেখা আছে। তো আপনি হচ্ছে এখন পি ট্যাগটাকে ধরবেন। ধরার পরে আপনি চাইতেছেন যে হচ্ছে আপনার এই যে প্রথম যে লাইনটা স্টার্ট হইতেছে এটা কিছুক্ষণ পর্যায়ে শুরু হবে। এটা আমরা বিভিন্ন ধরনের পত্রিকায় হচ্ছে এরকমটা দেখতে পাই। তো এটাকে বলা হয় হচ্ছে টেক্সট ইনডেন্ট। তো আপনি এই টেক্সট ইনডেন্ট নামে যদি প্রপার্টি যদি আপনি ব্যবহার করেন এবং সেটার পরিমাণ যদি আপনি বলে দেন যে 20 পিক্সেল, তাহলে দেখেন যে এই কিন্তু প্রথম লাইনটা 20 পিক্সেল থেকে সরে গিয়ে শুরু হয়েছে। তো আপনি এই পরিমাণটা বাড়াইতে বা কমাইতে পারবেন আপনার প্রয়োজন অনুসারে। এখন আপনি চাইতেছেন যে প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে আপনার হচ্ছে কিছুটা গ্যাপ থাকবে, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, যে ওয়ার্ড স্পেসিং আপনি বলে দিবেন যে প্রত্যেকটা ওয়ার্ডের দূরত্ব কতটুকু হবে। আপনি যদি 20 পিক্সেল বলে দেন, দেখেন প্রত্যেকটা ওয়ার্ডের দূরত্ব কিন্তু আপনার 20 পিক্সেল করে কিন্তু সরে গেছে। এখন দেখেন যে আপনি চাইতেছেন যে আপনি ওয়ার্ড স্পেসিং 20 পিক্সেল করছেন, আপনার লাইন হাইট গুলো অর্থাৎ একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব আপনি কি দিতে পারবেন। সেই ক্ষেত্রে আপনি লাইন হাইট নামে যে প্রপার্টি আছে সেই প্রপার্টির ভ্যালু হিসেবে আপনি ধরেন যে 20 পিক্সেল দিয়ে দিলেন। এখন দেখেন যে প্রত্যেকটা লাইন হাইট আপনার 20 পিক্সেল করে তৈরি হয়ে গেল। আমরা এই সংখ্যাটা যদি একটু বাড়াই, আমাদের যেহেতু ডিফল্ট ভ্যালু হচ্ছে 16 পিক্সেল, 16 পিক্সেল আর 20 পিক্সেল খুব বেশি একটা দূরত্ব না, 25 পিক্সেল যদি করি তাহলে দেখেন যে একটু বাড়ছে কিন্তু। তো আমরা কিন্তু এটা হচ্ছে ফন্ট সাইজের যতটুকু ফন্ট সাইজ তার হচ্ছে কত গুণ বাড়াইতে চাইতেছি, লাইন হাইটটা দিতে চাইতেছি, সেটা কিন্তু আমরা করতে পারবো। তো আমরা যদি এখানে 2 দেই জাস্ট, তাহলে দেখেন যে আমার ফন্ট সাইজ যদি 16 পিক্সেল হয় তাহলে এটা হচ্ছে 32 পিক্সেল করে কিন্তু লাইন হাইট নিল। তো নর্মাল হচ্ছে স্ট্যান্ডার্ড লাইন হাইট হচ্ছে আপনার 1.5। তো এর চেয়ে যদি একটু কম ব্যবহার করেন আপনি তাহলে স্ট্যান্ডার্ড হচ্ছে 1.15। তো নর্মালি হচ্ছে 1.5 এই লাইন হাইট স্ট্যান্ডার্ডটাই হচ্ছে কি আপনার দেড় গুণ, আপনার ফন্ট সাইজ যতটুকু হবে তার চেয়ে 1.5 গুণ করে কি আপনার লাইন হাইটগুলো একটু সরে যাবে। তো এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড উপায়। তো আপনার প্রয়োজন অনুসারে আপনি লাইন হাইটটা কম বেশি করে নিতে পারবেন। তো লাইন হাইটটা আপনি হচ্ছে পিক্সেল বা বিভিন্ন ইউনিটও দিতে পারবেন, কিন্তু আপনার হচ্ছে এই গুণ আকারে দেওয়াটা হচ্ছে সবচেয়ে সেফ এবং হচ্ছে নির্ভরযোগ্য একটা উপায়। এখন আপনি চাইতেছেন যে হচ্ছে লেটার স্পেসিং, অর্থাৎ প্রত্যেকটা অক্ষরের দূরত্ব আপনি দিবেন। তো সেই ক্ষেত্রে আপনার লেটার স্পেসিং নামে একটা প্রপার্টি আছে। এই লেটার স্পেসিং এ চাচ্ছেন যে হচ্ছে আপনি 10 পিক্সেল, প্রত্যেকটা লেটারের মধ্যে দূরত্ব তৈরি হবে 10 পিক্সেল করে। দেখেন যে প্রত্যেকটা লেটারের মধ্যে কিন্তু আপনার কি 10 পিক্সেল করে কিন্তু একটা দূরত্ব তৈরি হয়ে গেছে।
তো এইভাবে হচ্ছে আপনি টেক্সট ইনডেন্ট, ওয়ার্ড স্পেসিং, লাইন হাইট এবং হচ্ছে লেটার স্পেসিং গুলো করতে পারবেন। তো এখন হচ্ছে আপনার দেখেন যে আপনার এই যে লেখাটা এটা কিন্তু ভেঙে ভেঙে নিচে নিচে আসছে, তাই না? তো আপনি যদি চান যে না আপনার একটা লাইনে থাকবে, সে নিচে কখনোই আসবে না, সেই ক্ষেত্রে আপনি হোয়াইট স্পেস ব্যবহার করবেন, নো রেপ। তাহলে দেখেন এ কিন্তু যতগুলো লাইন আছে সব কিন্তু আমরা একটা লাইনেই কিন্তু আপনার দেখাচ্ছে, এ কিন্তু আর নিচে আসতেছে না। তো আপনি চাইলে এইভাবে করতে পারবেন। তো এটার ব্যবহার খুব বেশি একটা হয় না, খুব কম হয়। তো নর্মাল হচ্ছে ডিফল্ট বিহেভিয়ার হচ্ছে আপনার র্যাপ, যেটা করলে আপনার কি, যখন আপনার জায়গা শেষ হয়ে যাবে লেফট থেকে রাইট সাইড পর্যন্ত, তখন সে পরের জায়গাটুকু আপনার নিচে 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 ফিল আপ হইতে থাকবে। তো এটা হচ্ছে আপনার হোয়াইট স্পেসের কাজ। এখন আমরা হচ্ছে একটা টেক্সটের ভিতরে কিভাবে তার সেই টেক্সটের হচ্ছে ছায়া তৈরি করতে পারি বা শেডো তৈরি করতে পারি সেটা আমরা দেখি। তো আমরা এই ছায়া বা হচ্ছে শেডো তৈরি করার জন্য প্রথমে আমরা এই চুয়ানটাকে ধরে নেই। টেক্সট শেডো নামে আপনার হচ্ছে কি হবে, একটা প্রপার্টি আছে, এই টেক্সট শেডো প্রপার্টি দিয়ে আপনি হচ্ছে টেক্সটের বা কোনো অক্ষরের আপনি কি করতে পারবেন, ছায়া তৈরি করতে পারবেন। তো এখন এখানে হচ্ছে আপনার টেক্সট শেডোর ভিতরে তিনটা ভ্যালু দিতে হয়। প্রথমটা হচ্ছে আপনার হরিজন্টাল অফসেট, অর্থাৎ ডান থেকে বামে, বাম থেকে ডানে কতটুকু সরবে সেইটা। তো আমরা ডান থেকে বামে সরবে হচ্ছে 10 পিক্সেল, সেটা আমরা বলে দিলাম। এবং আপনার হচ্ছে টপ থেকে বটমে কতটুকু সরবে সেইটা আমরা কি করে দিতে পারি, পরবর্তী ভ্যালুতে আমরা বলে দিতে পারি যে 10 পিক্সেল, অর্থাৎ ভার্টিক্যাল অফসেট। তাহলে দেখেন যে আমার কি উপর থেকে নিচের দিকে কিন্তু একটু সরে আসছে। এবং আমরা কি করতে পারি যে একটা ব্লার দিতে পারি, সেই লেখাটা কতটুকু গোলা হবে বা আবসা হবে। তো সেই ক্ষেত্রে আমরা তৃতীয় প্যারামিটার হিসেবে ভ্যালু হিসেবে কি দিলাম, 5 পিক্সেল দিলাম। এখন দেখেন যে আমার লেখাটা কি ব্লার হয়ে গেছে। তো আমি চাইতেছি যে আমার এই লেখাটা বাই ডিফল্ট হচ্ছে টেক্সটের কালারই থাকে। তো আপনি চাইতেছেন এটা হচ্ছে কি করবেন, কালারটা চেঞ্জ করবেন। সেই ক্ষেত্রে আপনি হচ্ছে ধরেন রেড কালার দিলেন, তাহলে আপনার কি কালারটা রেড হয়ে গেল। এখন আপনি যদি চান যে আরেকটু বেশি দিবেন, টপ থেকে বটম 25 পিক্সেল, তাহলে দেখেন যে নিচে আসতেছে। আপনি যদি আপসাটা যদি একদমই না করতে চান, হুবহু কপি করতে চান, সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে, যে হচ্ছে 0 পিক্সেল দিয়ে দিতে হবে। আপনি যদি 50 পিক্সেল দিয়ে দেন তাহলে এটার আপসাটা কি একটু বেশি হয়ে যাবে। দেখেন লেখাটা এখন বোঝাই যাচ্ছে না। তো এখন আপনারা যদি দুইটাতেই যদি 0 0 করে দেন, তাহলে কিন্তু আমরা এই টেক্সটের কিন্তু একটা গ্লো ইফেক্ট কিন্তু তৈরি করতে পারতেছি। এখন আপনি চাইতেছেন যে হচ্ছে আপনি এই শ্যাডোটা আপনি লেফট সাইডে নেবেন এবং হচ্ছে টপ সাইডে নেবেন। তো আমরা যদি মাইনাস ব্যবহার করি তাহলে 10 পিক্সেল যদি ব্যবহার করি, দেখেন যে এটা বাম দিকে সরে আসবে। তো আমরা এটা রেডিয়াসটা ব্লারটা 0 করি, দেখেন এটা কিন্তু বাম সাইডে সরে আসলো। তো আমরা এটা যদি সংখ্যাটা বাড়াই নেগেটিভ করি, তাহলে কি আপনার আরো বাম সাইডে চলে আসলো। তো আমার 10 পিক্সেলই থাকলো। এবং হচ্ছে আমি টপ থেকে উপরের দিকে 10 পিক্সেল সরাইতে চাই, তাহলে আমি হচ্ছে -10 পিক্সেল দিব, তাহলে কি আমার উপরের দিকে সরে যাবে। তাহলে হচ্ছে আপনার টেক্সট শ্যাডো প্রপার্টিটা দিয়ে আপনি হচ্ছে কোনো একটা টেক্সটের হচ্ছে ছায়া বা শ্যাডো তৈরি করতে পারেন। এবং এই টেক্সট শ্যাডো প্রপার্টিটি চারটা ভ্যালু হচ্ছে আপনার ধারণ করে। একটা হচ্ছে আপনার প্রথমে হচ্ছে হরিজন্টাল অফসেট, যেটা হচ্ছে বামে ডানে কন্ট্রোল করে, এবং হচ্ছে আপনার ভার্টিক্যাল অফসেট, যেটা হচ্ছে আপনার দ্বিতীয় ভ্যালু উপরে নিচে হচ্ছে আপনার শ্যাডোটার অবস্থান কন্ট্রোল করে। এবং হচ্ছে আপনার তৃতীয় প্যারামিটারটা হচ্ছে আপনার ব্লাওয়ার, যেটা হচ্ছে আপনার আবসা, কন্টেন্টটা আপনার শ্যাডোটা কতটুকু আবসা হবে সেটা হচ্ছে আপনি ব্লার দিয়ে আপনি ইন্ডিকেট করে দিতে পারবেন। এবং হচ্ছে পরবর্তী 4 নাম্বার প্যারামিটারটা হচ্ছে আপনার শ্যাডোর রং কি হবে সেটা আপনি দিতে পারবেন। তো এইখানে দেখেন যে এই 3 নাম্বার যে প্যারামিটারটা এটা কিন্তু আপনার অপশনাল, অর্থাৎ আপনি যদি না দেন তারপরেও কাজ করবে। সেই ক্ষেত্রে আপনার ভ্যালুটা কি করতেছে, মানে একদম ক্লিয়ার যে ছায়াটা, সেই ক্লিয়ার ছায়াটা কিন্তু আপনি একদম পাচ্ছেন। তো আপনারা চাইলে ব্লারও করতে পারবেন। এখন আমরা কথা বলবো হচ্ছে ফন্ট নিয়ে। তো ফন্টকে আমরা বিভিন্নভাবে পরিবর্তন, তারপরে হচ্ছে ফন্ট পরিবর্তন করতে পারি, ফন্টের মোটা চিকন করতে পারি, স্টাইলটা চেঞ্জ করতে পারি, ফন্টের সাইজটা নিয়ন্ত্রণ করতে পারি। তো আমরা এই পর্বে শিখবো হচ্ছে ফন্ট সাইজ, স্টাইল, ওয়েট এবং হচ্ছে ভেরিয়েন্ট। তো প্রথমে আমরা ফন্ট সাইজ কিভাবে বাড়াই সেটা আমরা দেখি। তো প্রথম অবস্থায় প্যারাগ্রাফ ট্যাগের হচ্ছে ফন্ট সাইজ আপনার থাকে 16 পিক্সেল। তো আমরা যদি ফন্ট সাইজ যদি দেই যে হচ্ছে 16 পিক্সেল, তাহলে কি আমার 16 পিক্সেল কোনো কিন্তু পরিবর্তন নাই।
এখন 16-র চেয়ে যদি আমি কমাই তাহলে কিন্তু আমার ফন্ট সাইজটা ছোট হয়ে যাবে। তো আমি এখানে আমার আছে পি টেককে আমার ধরতে হবে, দেখেন ছোট হয়ে গেছে। তো আমি এখানে যদি আবার 16 পিক্সেল ব্যবহার করি তাহলে কিন্তু কোনো পরিবর্তন নাই। যদি কমেন্ট করে রাখি এই কোডটা তাহলে কিন্তু আমার কোনো পরিবর্তন নাই। আমি চাইলে কি এই ফন্ট সাইজটা বাড়াইতে পারবো। তো আমি ফন্ট সাইজটা 30 পিক্সেল করে দিলাম, তাহলে আমার ফন্ট সাইজটা বড় হয়ে গেল। এখন আমি চাইতেছি এই ফন্টের স্টাইলটা ইতালিক হবে কিনা সেটা আমি করে দেওয়ার জন্য, ইতালিক বা নর্মাল হবে কিনা। তো আপনি সেই ক্ষেত্রে ফন্ট স্টাইল হচ্ছে আপনি ইতালিক ব্যবহার করবেন, তাহলে আপনার ফন্টটা কিন্তু হালকা বাঁকানো ভাবে কিন্তু দেখা যাচ্ছে। আর এটা ডিফল্ট ভ্যালু হচ্ছে আপনার নর্মাল ব্যবহার করবেন, তাহলে কি নর্মালটা থাকবে, এটা হচ্ছে ডিফল্ট ভ্যালু। তো আমরা এটাতে ইতালিক ব্যবহার করলাম। তারপরে হচ্ছে আপনি চাইতেছেন ফন্টের উইডটা কি হবে, মোটা হবে না চিকন হবে। তো এইটা হচ্ছে আপনার ফন্ট ওয়েট দিয়ে আপনি কি করতে পারবেন, নিয়ন্ত্রণ বা কন্ট্রোল করতে পারবেন। তো এই ক্ষেত্রে হচ্ছে কমন একটা ফন্টের ওয়েট হচ্ছে বোল্ড। তো আমরা বোল্ড দিলাম। তো আমরা এখানে যদি 400 ব্যবহার করি, নাম্বারও কিন্তু ব্যবহার করতে পারবো। যেহেতু আমার এই ফন্টের ওয়েটের কোনো ভেরিয়েন্ট নাই 400 নামে, তাহলে কিন্তু আমরা দিতে পারতেছি না। তো আমরা এইভাবে কি করতে পারি, 100 থেকে 900 পর্যন্ত আমরা বিভিন্ন ধরনের ভেরিয়েন্ট সেট করে আমরা কি ফন্ট ওয়েটে ব্যবহার করতে পারি। তো এই বিষয় নিয়ে আরো পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব যখন আমরা ফন্ট ফ্যামিলি নিয়ে বা গুগল ফন্ট নিয়ে যখন আমরা আলোচনা করব। তো আপাতত মনে রাখেন যে ফন্ট ওয়েট দিয়ে আপনার হচ্ছে মোটা চিকন গুলো এইগুলো করতে পারবেন। তো নর্মাল হচ্ছে এড ডিফল্ট ভ্যালু, আমরা হচ্ছে এড ডিফল্ট ভ্যালু বলে আমরা রাখলাম। তো আমাদের কি হালকা মোটা দেখা গেল। এখন হচ্ছে ফন্ট ভেরিয়েন্ট। তো ফন্ট ভেরিয়েন্ট প্রপার্টি দিয়ে টেক্সটের স্মল ক্যাপস স্টাইল তৈরি করা যায়, যেখানে ছোট হাতের অক্ষরগুলো বড় হাতের মতো দেখাবে কিন্তু আকারে ছোট থাকবে। তো সেই জিনিসটা আমরা কন্ট্রোল করতে পারি হচ্ছে ফন্ট ভেরিয়েন্ট দিয়ে। তো আমরা যদি ফন্ট ভেরিয়েন্ট যদি প্রপার্টিটা লিখি যে ফন্ট ভেরিয়েন্ট, দেখেন যে স্মল ক্যাপস ব্যবহার করলাম, তাহলে দেখেন আমার লেখাটা কি সবগুলো ওয়ার্ড কিন্তু বড় হাতের হয়ে গেল কিন্তু আকারে কিন্তু ছোট ছোটই কিন্তু সে আছে। তো আপনারা চাইলে এইভাবে স্মল ক্যাপস ব্যবহার করে ফন্টের একটা স্টাইল হচ্ছে আপনি দিতে পারবেন।